নমস্কার বন্ধুরা, আমি সোহম আর আমার চ্যানেল সোহম করাতিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব অবশ্যই আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। আজকের ভিডিওয়ে আসতে চলেছে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের ওপরে ভিডিও। ব্যাটিং কতটা শক্তিশালী কলকাতা নাইট রাইডার্সের, আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কেকেআরের বোলিং নিয়েও আমি আপনাদের কাছে ভিডিও রিপ্রেজেন্ট করব। তো এই ব্যাটিং লাইন আপ নিয়ে কিন্তু আমি চারিদিকে অনেক খবর দেখছি যে কলকাতার ব্যাটিং হয়তো খুব শক্তিশালী নয় ইন রেসপেক্ট অফ বোলিং। মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডার, ফিনিশিং কি সত্যিই শক্তিশালী, নাকি যেটা খবর ভেসে আসছে যে কলকাতার ফিনিশিং টাচ লোয়ার মিডিল অর্ডার খুবই দুর্বল। আজকের ভিডিওয় তুলে ধরার চেষ্টা করব সেটা আপনাদের মধ্যে। তাই বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। তো দেখুন, কলকাতা নাইট রাইডার্স 2024 সালের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 2025-এ একদমই ভালো পারফরমেন্স করতে পারেনি। 2026 সিজনের জন্য দল গঠন করেছে। কীরকম দল গঠন? ব্যাটিং লাইন আপে আমি প্রথমেই রাখব সুনীল নারিন এবং ফিন অ্যালেন। হ্যাঁ, অনেকেই হয়তো ভুরু কুঁচকাবে, সুনীল নারিনের বয়স তো অনেক হয়ে গেছে। সুনীল নারিন তো আর আগের মতো এক্সপ্লোসিভ ব্যাটিংও করতে পারে না। তাহলে কেন সুনীল নারিনকে ওপেনে, কেন অজিঙ্ক্য রাহানে এবং ফিন অ্যালেনকে নয়? আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সুনীল নারিন, আমি মানছি সেই পুরানো সুনীল নারিন নেই, বাট সুনীল নারিনকে অ্যাজ এ ব্যাটার যেটুকু ইউজ করা যায় সেটা একমাত্র ওপেনিংয়েই। কারণ যখন পাওয়ার প্লে থাকে তখনই সুনীল নারিন এফেক্টিভ হয়। আর সুনীল নারিন তো বেশি বল ওয়েস্ট করে না, করুক না 6টা 7টা 10টা বল। যদি যেদিন চলবে এই 10টা বলে কিন্তু আপনাকে 25টা রান দিয়ে যাবে, আর যেদিন চলবে না তো 1 2 3 4টে বলের মধ্যেই আউট হয়ে যাবে। তো আমি আমার মতে সুনীল নারিন, এবং অবশ্যই আপনারা হয়তো সহমত হবেন ফিন অ্যালেনকে, কারণ নিউজিল্যান্ডের এই দীর্ঘদেহী অ্যাটাকিং ব্যাটসম্যানটাকে খুব দরকার। আর 3 নম্বরে রাখছি হ্যাঁ অজিঙ্ক্য রাহানে, কারণ এটা আমিও আপনাদের সঙ্গে একমত যে অজিঙ্ক্য রাহানে পাওয়ার প্লেতেই হচ্ছে বেটার ভার্সন। অজিঙ্ক্য রাহানের স্পিনের বিরুদ্ধে একটু দুর্বল, বাট যখন 25 ইয়ার্ডের মধ্যে ফিল্ডাররা থাকে তখন কিন্তু লফটেড শট খেলে অজিঙ্ক্য রাহানে রানের গতিটা বাড়াতে পারে। এবং আমার মতে ক্যাপ্টেনও হতে চলেছে অজিঙ্ক্য রাহানে। এখানেও আমি হয়তো দ্বিমত প্রকাশ করবে অনেক আমার বন্ধুরা, যে তারা ভাবছে যে ইউপি লিগে রিঙ্কু সিং দুরন্ত ফর্মে রয়েছে এবং ক্যাপ্টেন্সি হিসাবেও যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে, তাই কেন রিঙ্কু সিং নয়? বাট আই পার্সোনালি বিলিভ যে রিঙ্কু সিংয়ের থেকে এখনও অবধি কলকাতার বেটার ক্যাপ্টেন অপশান উইল বি অজিঙ্ক্য রাহানে। আমিও নিজে চেয়েছিলাম যে কলকাতা হয়তো অপশানে কোনো ভালো ক্যাপ্টেনের পিছনে দৌড়াবে, বাট সেটা যখন সম্ভব হয়নি, ক্যামেরন গ্রিন আমার এখনও মনে হচ্ছে না। তাই মাই ভোট ইজ উইথ অজিঙ্ক্য রাহানে। এটা নিয়ে আমি ডিটেলস আপডেট দেবো নেক্সট কোনো ভিডিওতে, যে অজিঙ্ক্য রাহানে বা রিঙ্কু সিং। আজকের যেহেতু টপিকটা আমাদের ব্যাটিং লাইন আপ নিয়ে, তাই আমি তাড়াতাড়ি ব্যাটিং লাইন আপটা আপডেট করছি, নয়তো হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন, 3 নম্বরে অজিঙ্ক্য রাহানে থাকলো। 4 নম্বর সবথেকে বড় কোয়েশ্চেনেবল মার্ক, যেমন ইন্ডিয়ান ব্যাটিং অর্ডারেও কোয়েশ্চেনেবল মার্ক, তেমন কেকেআরের ব্যাটিং লাইনের উপর আংগ্রিস রঘুবংশীকে রাখবেন, নাকি অনুকূল রয়কে রাখবেন, নাকি তেজস্বী সিং দাহিয়া, নাকি ক্যামেরন গ্রিন? আমার মনে হয় আংগ্রিস রঘুবংশী। মানছি বিজয় হাজারে ট্রফিস ম্যাটে ভালো পারফরমেন্স নেই, তবুও আমি অজিঙ্ক্য রাহানের পরে আংগ্রিস রঘুবংশীকে রাখছি অ্যাজ এ ভবিষ্যতের তারকা হিসাবে। 5 নম্বরে ডেফিনেটলি ক্যামেরন গ্রিন। তবে এই ব্যাটিং অর্ডারটা কিন্তু 4 নম্বর 5 নম্বরটা একটু সোয়াপ হয়ে যেতে পারে টিমের কন্ডিশনের ওপরে। যদি দেখি অ্যাটাকিং স্টার্ট হয়েছে, 10 ওভারে 113 115 রান হয়ে গেছে, উইকেট মাত্র একটা কি দুটো, তখন কিন্তু আমি ক্যাম গ্রিনকে 4 নম্বরে নামাবো। তখন কিন্তু আমি আংগ্রিস রঘুবংশীকে নিচের দিকে টেনে আনবো। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকআপ হিসাবে কিন্তু মনীষ পাণ্ডে এবং রাহুল ত্রিপাঠীর মতো প্লেয়াররাও আছে। রাহুল ত্রিপাঠী গত বছর চেন্নাইয়ের হয়ে ভালো পারফরমেন্স করতে পারেনি, শেষের দিকের কয়েকটা ম্যাচে ডাগ আউটে বসিয়ে দিয়েছিল, কিন্তু আমার মনে হয় রাহুল ত্রিপাঠী নিজেকে মেলে ধরার চেষ্টা করবে, তার ফেভারিট ফ্র্যাঞ্চাইজি কেকেআরের হয়ে খেলার সুযোগ পাচ্ছে। এবং মনীষ পাণ্ডে কতটা কার্যকরী হবে আই স্টিল ইন ডাউট, বাট মনীষ পাণ্ডে কিন্তু আপনাকে একটা কনসিস্টেন্টি দেবে। হয়তো স্ট্রাইক রেটটা 120 125ই থাকবে, কিন্তু একটা উইকেট যদি পড়ে যায় তখন মনীষ পাণ্ডে কিন্তু হোল্ড পজিশন করতে পারে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ রোলটা যে প্লে করবে আমার মনে হয় এইবারের কেকেআর সিজনে তেজস্বী সিং দাহিয়া। দুরন্ত ফর্মে আছে, দুরন্ত উইকেট কিপার এবং অত্যন্ত সুন্দর একজন ফিনিশার। এই তেজস্বী সিং দাহিয়ার ওপরে কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু দাও খেলতেই পারে। আমার মনে হয় এই তেজস্বী সিং দাহিয়া একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আবার একটা ফাটকা খেলতে পারে
কারণ এইবারে স্ম্যাটে মানে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অনুকূল রয় যেরকম ফর্মে ছিল, অনুকূল রয়কেও কিন্তু 4 নম্বরে নামিয়ে দেওয়া যেতে পারে। বল হাতেও যথেষ্ট কারিগরি এবং ব্যাট হাতে তো সত্যি ভালো পারফরমেন্স করছে। তো দেখা যাক কেকেআর ম্যানেজমেন্ট কীরকম থিঙ্ক করে। আমি জাস্ট আজকে অপশানগুলো বলছি, আমি এখন ব্যাটিং লাইন আপ নিয়ে নেক্সট ভিডিওতে আসবে। তো এর সঙ্গে সঙ্গে যদি আপনি 6 নম্বরে দেখেন, আমি ক্যামেরন গ্রিনকে 5-এ রাখলাম। 6 নম্বরে অবশ্যই রিঙ্কু সিংয়ের পারফরমেন্সটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে কেকেআর টিম কতটা ভালো পারফরমেন্স করবে। আর রিঙ্কু সিং যেহেতু ইন্ডিয়ান টি20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে চান্স পেয়েছে, নিজেকে অবশ্যই একটা প্রুভ করার চেষ্টা করবে। কারণ অনেকেই কিন্তু সমালোচকরা ডাউটফুল করছে যে রিঙ্কু সিং কী করে চান্স পেয়ে গেল। রিঙ্কু তাই নিজের সমালোচকদের চুপ করার জন্য হয়তো এই আইপিএল প্ল্যাটফর্মটাই বেছে নেবে বলে আমার মনে হয়। 7 নম্বরে অবশ্যই কেকেআরের র্যাম্বো, কারণ রামনদীপ সিংকে ছাড়া 7 নম্বরে তো ভাবাই যায় না। রোবমন পাওয়েল ব্যাকআপ আছে, কিন্তু রোবমন পাওয়েল মেবি হয়তো স্টার্টিং 11-এ থাকবে না, কারণ 4 জন ফরেনারই আমরা খেলাতে পারি। সেদিক থেকে রোবমন পাওয়েলকে হয়তো ডাগআউটেই বসে শীত গরম করতে হবে। তবে ব্যাকআপ হিসাবে থাকলো অপশান রচিন রবীন্দ্র আছে। যদি সুনীল নারিন কোনো কারণে হচ্ছে যে বয়সের জন্য কয়েকটা ম্যাচ মিস করে, সেখানে রচিন রবীন্দ্রকেও খেলানো যেতে পারে। নিউজিল্যান্ডের এই অত্যন্ত একজন সুন্দর ট্যালেন্টেড অলরাউন্ডার কেকেআর এইবারে টিমে ভিড়িয়েছে। তো 8 নম্বরে অবশ্যই থাকবে হার্ষিত রানা, কারণ 8 নম্বর পর্যন্ত কেকেআরের একজন স্টেবিলিটি ব্যাটিং পেয়ে যাবে। 9 নম্বরে আমার মনে হয় বৈভব অরোরার জায়গায় এবারে আগে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে আকাশদ্বীপের। আকাশদ্বীপ কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, ব্যাট হাতেও কিন্তু খুব সুন্দর ম্যাচ জেতানো ইনিংস কয়েকটা খেলছে। তাই আমার মনে হয় বৈভব অরোরার থেকে আকাশদ্বীপ হয়তো আগে চান্স পাবে। তারপরে তো ডেফিনেটলি বরুণ চক্রবর্তী থাকবে এবং মাথিসা পাথিরানা থাকবে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কাকে আনা যায় সেটা হয়তো অনুকূল রয়ও হতে পারে, বা উমরান মালিকও হতে পারে, বা বৈভব অরোরাও হতে পারে। সেটা ডিপেন্ড করবে সিচুয়েশান এবং ম্যাচ সার্কামস্ট্যান্সেস এবং কন্ডিশনের ওপরে। তো ব্যাটিং লাইন আপটা আমার মনে হয় কেকেআর কিন্তু খুব একটা খারাপ করেনি। হয়তো আপাত দৃষ্টিতে লোয়ার মিডল অর্ডার বা ফিনিশিংটা একটু দুর্বল দেখালেও আসলে আমাদের মাইন্ডসেটটা এরকম হয়ে গেছে আন্দ্রে রাসেল থাকলেই হয়তো কেকেআর ভালো পারফরমেন্স করবে। তবে দেখুন, আমাদেরকে কিন্তু ফিউচারটাও ভাবতে হবে, বিয়ন্ড দ্য আন্দ্রে রাসেল থিঙ্ক আমাদেরকে ভাবতে হবে। তাই আমার মনে হয় কেকেআরের টিম যথেষ্ট ভালো হয়েছে, ব্যাটিং লাইন আপটাও সুন্দর হয়েছে, লোয়ার মিডল অর্ডার এবং ফিনিশিংটাও খুব ভালো করবে। অবশ্যই আমাদের ভরসা রাখতে হবে রিঙ্কু, রামনদীপ, তেজস্বী সিং দাহিয়ার ওপরে। সঙ্গে ব্যাকআপ হিসাবে তো রোবমন পাওয়েল থাকলো। তো দেখা যাক এইবারে আমাদের কেকেআর টিম কীরকম করে। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম কেকেআরের ব্যাটিংটা আপনাদের সামনে উপস্থাপনা করার। লোয়ার মিডল অর্ডার এবং মিডল অর্ডারটা কেকেআরের কি সত্যি উইক নাকি ঠিকঠাক আছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নেক্সট ভিডিওতে কলকাতার বোলিং লাইন আপনি অ্যানালিসিস আপনারা জানতে চান, যেহেতু মুস্তাফিজুর নেই, তার জায়গায় কে আসবে বা কেকেআরের বোলিং ডিপার্টমেন্টটা কেমন হবে সেটা জানতে চাইলে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো আমি যদি চাই, দেখি আমার বন্ধুরা সেই রকম ভিডিও চাইছে, তো অবশ্যই আমি অ্যানালিসিস করব নেক্সট ভিডিওতে। তো আজকের মতোই বন্ধুরা এটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।